ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেলুর মঠের ব্রহ্মচারী মহারাজেরা তখন অনেকেই রিলিফের কাজ করতে মঠের বাইরে আছেন। চারিদিকে দুর্যোগ, কেউ ফিরতে পারছেন না মঠে। আর এদিকে বেলুর মঠের মহারাজেরা তখন তাঁদের চিন্তায় কেউ খাবারটি পর্যন্ত মুখেও তুলতে পারছেন না। বেলুর মঠের এক অপূর্ব ভালোবাসার অজানা অধ্যায়। আজ সৎপ্রসঙ্গ পর্ব ৪৬-এ আমরা সেই অধ্যায়টিকেই একটু স্মরণ মনন করার চেষ্টা করব। আর এই প্রেক্ষিতেই জেনে নেব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজের ভালোবাসার প্রসঙ্গটিও। স্বামী শশধরানন্দ মহারাজের প্রবন্ধ সত্যকৃষ্ণ মহারাজের আন্তরিক ভালোবাসা থেকেই আমরা আজকের অনুধ্যানটি করার চেষ্টা করব। মহারাজ লিখছেন, সেদিন ছিল সোমবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজের শুভ জন্মতিথি। মঠের অন্যান্য মহারাজদের প্রণাম করে আত্মস্থানন্দজি মহারাজকে প্রণাম করতে গিয়েছি। তখন তিনি আমাদের ভালোবেসে বললেন, গীতার একটা করে শ্লোক বল। অন্য ব্রহ্মচারীদের বলা শেষ হবার পর আমার যখন পালা পড়ল, তখন তিনি আমায় বললেন, বল বেটা, গীতার একটা শ্লোক বল। আমি তো দেখতে কালো চেহারা, নাম বললাম কেষ্ট। শুনে বললেন, তুই আবার কেষ্ট হলি কোথা থেকে? আমিই তো সত্যকেষ্ট। তখন আমি ওকে বললাম, মহারাজ, আমি কেষ্টপ্রসাদ। উনি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন গীতার একটা বল, গীতার কথা বল, একটা শ্লোক বল। আমি তখন বললাম, অর্জুন উবাচ, অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যোগ থেকে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময়া চ্যুত স্মিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। মহারাজ তারপর বললেন, বললি তো, এবার মানে বল, মানে বল। তখন আমি বলেছিলাম, অর্জুন বলছেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার সব মোহ নষ্ট হয়ে গেছে এবং আমার স্মৃতি প্রাপ্ত হয়েছে। এই জন্য আমি সন্দেহমুক্ত হয়ে স্থিত হয়ে আছি এবং এখন আমি আপনার আজ্ঞা পালন করব। কথা শুনে মহারাজ খুব খুশি হয়ে বললেন, খুব ভালো, খুব শরণাগতি, খুব ভালো। তারপর প্রণাম করে বাইরে এলাম। আকাশে দেখি খুব মেঘ। সারাদিন অল্প অল্প বৃষ্টি হলেও সেদিন রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টি সোমবার থেকে মঙ্গলবার সারা দিন ধরে চলছে। তারপরের দিন বুধবার, ২৭শে সেপ্টেম্বর, টানা বৃষ্টি চলছে। আমি খাতায় লিখে রেখেছিলাম, সকাল থেকে থেমে থেমে দমকে দমকে বৃষ্টি হচ্ছে। সামান্য সামান্য বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছে। চারিদিক ঘন অন্ধকার। লোডশেডিং। ক্লাস হবে কিনা জানি না। সারাদিন ও রাত্রি বৃষ্টি হচ্ছে। মঠে খবর এসেছে ঘুষুরিতে জল জমে গেছে। খিচুড়ি রান্না করে সেখানকার লোকদের খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। কতদূর কি হয় তা ঠাকুরই জানেন। এর পরের দিন ২৮শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজও একইভাবে বৃষ্টি চলছে। ঘুষুরি সহ অন্যান্য জায়গা সব বৃষ্টির জল জমে আছে। মহারাজরা সব চিন্তায় অস্থির। আত্মস্থানন্দজি মহারাজ তখন রিলিফ সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। মহারাজ বললেন, খিচুড়ি রান্না করতে হবে, চাল ডালের ব্যবস্থা করতে হবে। আমরা উড়ু উড়ু শুনছি, তখন সিপিএম সরকার, তিনি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে অনুরোধ করছেন কাঠ, চাল, ডালের ব্যবস্থা করে দিতে হবে। সেটা ওরা করে দিচ্ছেন। তখন আমাদের ট্রেনিং সেন্টারে ফার্স্ট ইয়ারে ৩৮ জন, সেকেন্ড ইয়ারে ৪০ জন মতো ছিল, প্রায় ৮০ জন ব্রহ্মচারী। নিমেষের মধ্যে মহারাজের এক ডাকে ছুটে এসেছিলাম। যা কিছু দরকার, কোথায় কাঠ কাটা, কড়াগুলো ঠিক করা, কোথায় রান্না করা, চাল ডাল ধোয়া, অন্য কড়াইতে তেল গরম করে রান্না করা, ট্রাকে ড্রাম শুদ্ধ খিচুড়ি তুলে দেওয়া। সেই সময় বড় বড় কড়াইতে ২.৫ কুইন্টালের বেশি রান্না হয়ে যাচ্ছে। অত বড় কড়াইতে রান্না করতে গিয়ে টুলে উঠে খুন্তি নাড়তে হতো। তারপর টুল সরিয়ে দিলে
ওই খুন্তি ধরে ঝুলে পড়তাম, খুন্তির সাথে আমি নামতাম। বড় উনুনের ওপর বড় কড়াইতে এইভাবে আমরা তখন রান্না করেছি। টুলটা দিলে উঠে যাচ্ছি, আবার টুলটা টেনে নিলে নেমে যাচ্ছি। তারপর পাড়ার যুবকদের জড়ো করে আমাদের কাজে সামিল হতে বলা হলো। চারিদিকে তখন মানুষের দুঃখ দুর্দশা, হাহাকার। 2-3 দিন কেউ খেতে পায়নি, রান্না করতে পারেননি তারা। এদিকে ট্রাক ভর্তি রান্না করা খাবার পাঠানো হয়েছে ওদের জন্যে। ব্রহ্মচারীরা সব কাজের উন্মাদনায় না খেয়ে না দিয়ে চলে গেছে ওখানে। একটা ট্রাক রান্না করা খাবার ওখানে পৌঁছে দিয়ে ফিরে এলে আরেকটা ট্রাকে আবার রান্না করা খাবার পাঠানো হচ্ছে। সকালবেলায় না খেয়ে ছেলেগুলি চলে গেছে। দ্বিতীয় দিন আমতার দিকে রিলিফ করে ফিরতে পারছে না। জল এত বেশি বেড়ে গেছে, ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, রাস্তা চেনা যাচ্ছে না, জলে ভেসে সব এমন অবস্থা। তারপর জলে নেমে রাস্তায় লাঠি ঠুকে দেখে দেখে ট্রাক চালু করে ফিরতে অনেক রাত হয়ে গেল। এদিকে বেলুর মঠের মহারাজদের মধ্যে কেউ খাননি। সত্যকৃষ্ণ মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তো কিছুই খাননি। তারপর রিলিফ করতে মঠের ব্রহ্মচারীরা যাচ্ছেন, তখন তাদের না ফেরা পর্যন্ত উনি বারবার ব্যস্ত হয়ে ওর ঘর থেকে বাইরে এসে পায়চারি করছেন। তারপর ছেলেরা যখন এলো, তখন তাদের ডেটল জলে স্নান করে নিতে বললেন। তারপর প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ প্রভু মহারাজকে খবর দিলেন যে রিলিফ করে মঠের ব্রহ্মচারীরা ফিরেছে। তারপর সত্যকৃষ্ণ মহারাজ বললেন, ওদের খাইয়ে তবেই পাঠাবে প্রেসিডেন্ট মহারাজের কাছে। উনি বয়স্ক মানুষ, এখন ওখানে যেতে পারবেন না। তারপর মহারাজ বললেন, রাত্রে ওদের জন্যে আলাদা করে ব্যবস্থা করো, আলাদা উনুনে রান্নার ব্যবস্থা করো, ডাবল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, ভালো করে পেঁয়াজ দিয়ে ঘন করে মুগ মুসুরের ডাল ভাত দিয়ে খাবে। আমাদের ঠাকুরের ভোগের আগে তো খেতে পারবে না, অতএব তাদের মংস কোয়ার্টার্সে খাওয়াতে হবে। তখন কর্মের উন্মাদনায় সব ছুটছে। এত কাজের মধ্যেও সত্যকৃষ্ণ মহারাজ ছেলেগুলিকে ধরে ধরে প্রত্যেককে জিজ্ঞেস করছেন, এই খেয়েছিস, এই খেয়েছিস? একজন বলল, না খাবো না, বা আরেকজন বলল, না খাইনি। তখন সত্যকৃষ্ণ মহারাজ বললেন, তোরা যদি না খেয়ে যাস, আমাদের কি কষ্ট হয়নি? আমাদেরও কি উপবাস দিবি তোরা? সত্যকৃষ্ণ মহারাজের কথা শুনে আমাদের চোখ ফেটে জল চলে এলো এবং প্রত্যেকেই চুপচাপ আর কথা না বাড়িয়ে খেয়ে নিয়েছিল। তখন একজন বললেন, গতকাল সত্যকৃষ্ণ মহারাজ সহ অন্যান্য মহারাজরাও কেউ কিচ্ছু খাননি। আমরা সব রিলিফ করতে গিয়ে জলে আটকে গিয়েছিলাম। প্রেসিডেন্ট মহারাজকেও খাওয়াতে পারেননি, 2-3 জন মহারাজকে কেউ খাওয়াতে পারেননি। এমনকি সত্যকৃষ্ণ মহারাজ 1 কাপ চা পর্যন্ত খাননি। সেই রাত্রি 11টা-12টার সময় তিনি ঠাকুরের একটা প্রসাদী রুটি খেয়েছেন। কি এই ভালোবাসা সত্যকৃষ্ণ মহারাজের! এই আন্তরিক ভালোবাসার কথা মনে পড়লে চোখ জলে ভিজে যায়। এমন ভালোবাসা কোথায় পাবো? প্রিয় বন্ধুরা, এই ছিল সেই পুরনো বেলুর মঠের রিলিফের কাজের সময়ের পেছনের প্রস্তুতি পর্ব, যা আমাদের অনেকেরই অজানা। আর এই রিলিফ ওয়ার্ককে কেন্দ্র করেই আত্মস্থানন্দ মহারাজের অপূর্ব ভালোবাসার একটি টুকরো অধ্যায়। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।